আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদি তামান্না নিয়ে বন্দুকের মুখে দাঁড়িয়েও ফিলিস্তিনিদের ভয় ডরহীন লড়াই, ভাইরাল ভিডিও। ইসরায়েল হবে ফালা ফালা, ধারণার চেয়েও দ্রুত আসছে ইরানের ট্রু প্রমিস 4। অত্যাধুনিক অস্ত্র সহায়তা নিয়ে প্রস্তুত চীন ও রাশিয়া। গাজায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান উড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা, রক্তাক্ত কমপক্ষে 7 হায়ানা সেনা। ইয়েমেনে হামলার পর পাল্টা হামলার ভয়ে গোপন বাংকারে মিটিং করছে ইসরায়েলি কর্মকর্তারা। হামাসের মুখপাত্র আবু ওবায়দার উপর বিমান হামলা ইসরায়েলি বাহিনীর। উত্তেজনার মধ্যে উন্নত প্রযুক্তির কাউসার স্যাটেলাইট উন্মোচন করল ইরান। চীনে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা, গেছেন মোদী সহ 20 বিশ্ব নেতা। ভারতের পানি সন্ত্রাসে ডুবছে পাকিস্তান, নিহত 33, ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শহীদি তামান্না নিয়ে বন্দুকের মুখে দাঁড়িয়েও ফিলিস্তিনিদের ভয়ডরহীন লড়াই, ভাইরাল ভিডিও। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ড ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে বারবার গর্জে উঠছে সাধারণ মানুষ। বারুদের গন্ধ আর গুলির শব্দের মধ্যেই সাহসের অনন্য নজির স্থাপন করেছেন ফিলিস্তিনিরা। বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এমনই কিছু হৃদয় কাঁপানো ভিডিও, যেখানে বন্দুকের মুখোমুখি হয়েও ভয় না পেয়ে রুখে দাঁড়াতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের তরুণদের। তাদের চোখে মুখে ভেসে উঠছে শহীদি তামান্না। ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যাচ্ছে মাত্র ইট পাটকেল, কখনো বা একটা সাধারণ নেটের ঢাল। এই সামান্য হাতিয়ার নিয়েই ফিলিস্তিনিরা মোকাবেলা করছেন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের। কারো মুখে ভয় নেই, চোখে এক অদম্য প্রতিবাদের আগুন। কখনো তারা গাড়ির পাশে লুকিয়ে, আবার কখনো কোনো দেয়ালের আড়ালে থেকে ইট ছুঁড়ে ইসরায়েলি বাহিনীর দিকে প্রতিরোধ গড়ে তুলেছেন। ভিডিওগুলোর প্রতিটি দৃশ্য যেন সাক্ষ্য দিচ্ছে ফিলিস্তিনিদের মনোবল আর সাহস কতটা দৃঢ়। তারা জানেন প্রতিপক্ষের হাতে রয়েছে মারাত্মক অস্ত্র, তবু পিছু হটেন না। এই সাহস, এই প্রতিরোধের মানসিকতাই আজ নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে নেটিজেনরা এই ভিডিওগুলো শেয়ার করছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকে বলছেন এটা শুধু একটা প্রতিরোধ নয়, এটা একটা ইতিহাস যেখানে সাহস লিখে চলেছে নতুন অধ্যায়। এইসব দৃশ্য আরো একবার প্রমাণ করে দেয় শক্তি আর অস্ত্র দিয়েই সব জয় করা যায় না। একটি জাতির আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের সামনে কোনো বন্দুকই যথেষ্ট নয়। ইসরায়েল হবে ফালা ফালা, ধারণার চেয়েও দ্রুত আসছে ইরানের ট্রু প্রমিস 4। অত্যাধুনিক অস্ত্র সহায়তা নিয়ে প্রস্তুত চীন ও রাশিয়া। জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত বিজ্ঞানী, বেসামরিক মানুষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্মরণে ইরানের মানুষ যখন একত্রিত হয়েছিল, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই যুদ্ধ থেমে নেই, বরং তার পরবর্তী অধ্যায়ের অপেক্ষা চলছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন, আমরা আর প্রতিহত করব না। সেনা কমান্ডাররা খোলাখুলি বলছেন, এবার যুদ্ধ শুরু হলে প্রথম মিনিট থেকেই ইসরায়েলের উপর নিক্ষিপ্ত হবে ক্ষেপণাস্ত্র আর জাহান্নামের আগুন। ইরান তাদের কৌশল বদলাচ্ছে, আর অপেক্ষা নয়, আগে আঘাত হেনেই বাঁচতে হবে। এই নির্মম যুক্তি তেহরানকে ঠেলে দিচ্ছে সম্ভাব্য প্রিএমটিভ আক্রমণের দিকে। ইতিমধ্যে ইরান নতুন ক্ষেপণাস্ত্র আখিরুজ্জামান পরীক্ষায় দেখিয়েছে, যা বহু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ঘটনায় মার্ক 12 গতিতে চলতে পারে। যদি এ দাবি সত্য হয়, তবে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে দুঃস্বপ্ন। হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে এমন পরীক্ষা ইরানের সামরিক শিল্পের স্থায়িত্ব ও দ্রুত অভিযোজন ক্ষমতার প্রমাণ দিচ্ছে। চীন ও রাশিয়ার সহায়তাও বাড়াচ্ছে ইরানের আত্মবিশ্বাস। চীন প্রকাশ্যে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা সহায়তা।
ফলে মার্কিন ইসরায়েলি আক্রমণ এখন কেবল ইরানকে লক্ষ্য করে নয়, বরং বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর দ্বন্দ্বে পরিণত হচ্ছে। এদিকে ইউরোপের 3 শক্তি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ঘোষণা করেছে 30 দিনের মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারণ হিসেবে বলা হচ্ছে ইরান নাকি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আড়াল করতে চাইছে। তবে বিশ্লেষকদের মতে এই ঘোষণাই ইরানকে আরো চাপে ফেলছে। যদি তেহরান বিশ্বাস করে যাই হোক তাকে শাস্তি দেয়া হবে, তবে সংযমের আর প্রয়োজনই বা কোথায়? তাই অনেকেই মনে করছেন এই 30 দিন আসলে ইরানের আঘাত হানার ঘড়ির কাঁটা। দেশের ভেতরেও ট্রাম্প চাপে আছেন। গুরুত্বপূর্ণ কেলেঙ্কারি সংক্রান্ত নথি প্রকাশের সম্ভাবনা তাকে ঘিরে বিতর্ক বাড়ছে। ইতিহাস বলছে এমন অবস্থায় অনেক মার্কিন প্রেসিডেন্ট দৃষ্টি ঘোরাতে বিদেশ যুদ্ধের পথ বেছে নিয়েছেন। ক্রুজকে বরখাস্ত করে ট্রাম্প এখন পিছু হটার পথ বন্ধ করেছেন। এখনকার শান্ত অবস্থা আসলে যুদ্ধবিরতির ছায়াই মাত্র। ইরানের পারমাণবিক প্রকল্প থামেনি, ক্ষেপণাস্ত্র উন্নয়নও চলছে আরো দ্রুততর গতিতে। অন্যদিকে মার্কিন প্রশাসন বাস্তবতার বদলে রাজনীতির খেলা খেলছে। ক্রুজের বিদায় আসলে সতর্ক সংকেত। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নীতি নির্ধারণ মানেই বিপর্যয়। তাই প্রশ্নটা আর যদি নয়, বরং কবে? ইরান কি অপেক্ষা করবে আরেক দফা হামলার জন্য, নাকি আগে আঘাত হানবে? গাজায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান উড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা। রক্তাক্ত কমপক্ষে 7 হায়েনা সেনা। ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যানে হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। স্থানীয় সময় রাতে গাজা নগরের উপকণ্ঠে এই ঘটনা ঘটে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কাম জানিয়েছে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। তবে আহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। গভীর রাতে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে গাজার শহরতলিতে ইসরায়েলি বাহিনী তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ছে। এ সময় বিমান হামলা ও ভারী গোলাবর্ষণ চালানো হয়। ইসরায়েল নগরী দখলের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে গাজায় নিরাপত্তাজনিত ঘটনার কারণে কিছু ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে সরকারি সূত্র থেকে এসব তথ্যের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। চলমান হামলাটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের অনুমোদিত অপারেশন গিডিয়ন 2 এর অংশ। গত 21 আগস্ট শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য গাজা নগরী দখল করা। প্রায় 2 সপ্তাহ আগে জাইতুন এলাকায় ব্যাপক হামলা চালিয়ে অভিযান শুরু হয়, যা এখন সাবরা অঞ্চলে পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইসরায়েল গাজা নগরী ও এর আশেপাশের এলাকাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার সকাল থেকেই বোমা বর্ষণ আরো জোরদার করেছে। ইয়েমেনে ইসরায়েলি হামলায় হুথি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী নিহত হওয়ার পর রোববার দেশটির 2টি নির্ধারিত সরকারি বৈঠক সরিয়ে গোপন ও সুরক্ষিত স্থানে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এর আগে শনিবার হুথি গোষ্ঠী নিশ্চিত করে গত বৃহস্পতিবার সানায় ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই এবং কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে সরকারি বৈঠক ও নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক, 2টি সভাই শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে একটি গোপন ও সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। বৈঠকের স্থান মন্ত্রীদের জানানো হয় ওই মিটিং শুরুর অল্প সময় আগে। এই বৈঠকগুলোতে আলোচ্য সূচি হিসেবে রয়েছে নিরাপত্তা খাতে বাড়তি বাজেট বরাদ্দ, গাজা পরিস্থিতি, ফিলিস্তিন রাষ্ট্রকে সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং লেবানন ও সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা কেবলমাত্র হামাসের হাতে বন্দী থাকা সব ইসরায়েলিকে মুক্ত করার জন্য একটি সর্বাত্মক চুক্তি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সম্প্রতি মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত আংশিক চুক্তি প্রত্যাখ্যান করেছেন, যদিও তা ইসরায়েলের আগের শর্তগুলোর প্রায় সম্পূর্ণ সঙ্গেই মিলে যায়। হামাস বরাবর জানিয়েছে যুদ্ধের অবসান, গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা সব ইসরায়েলি বন্দী ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করেছেন এবং গাজা পুনর্দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আবু উবাইদার উপর বিমান হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদার উপর হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তুমুল আলোচনা চলছে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যম গতকাল শনিবার দাবি করেছে যে গাজায় আবু উবাইদার উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা গাজায় হামাসের এক কেন্দ্রীয় নেতার উপর বিমান হামলা করেছে। এক্ষেত্রে তাদেরকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ শিন বেট, দক্ষিণাঞ্চলীয় কমান্ড ও সামরিক গোয়েন্দা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে। সূত্র আল জাজিরা। উত্তেজনার মধ্যেই উন্নত প্রযুক্তির কাউসার স্যাটেলাইট উন্মোচন করল ইরান। উন্নত প্রযুক্তির কাউসার 1 স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান। 30 আগস্ট এটিকে সফলভাবে উন্মোচন করা হয়। এ সময় ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে উপস্থিত ছিলেন। সালারিয়ে নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে। গত বছর কাউসার 1 এবং হোদোদ উপগ্রহগুলোর সোয়ুজ লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করেছিল ইরান। 1 বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করা কাউসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। কাউসার 1 এর আপগ্রেড ভার্সনের ওজন 50 কিলোগ্রাম এবং এটি 500 কিলোমিটার সূর্য সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে। নতুন উপগ্রহটি কাউসার 1 এবং হোদোদের মিশনগুলোকে একত্রিত করবে, যার মধ্যে রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস, নির্ভুল কৃষি এবং ম্যাপিং এর প্রয়োগ রয়েছে। সালারিয়ে জোর দিয়ে বলেন, কাউসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ। তিনি বলেন, দ্বিতীয় সংস্করণে ইমেজিং এবং টেলিযোগাযোগ পোলটগুলোর পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড এবং অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলিত রূপ। মহাকাশ প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং কেবলমাত্র সীমিত সংখ্যক কোম্পানিরই এই কাজে অংশগ্রহণ করার ক্ষমতা রয়েছে বলে জানান সালারিয়ে। তিনি বলেন, এসব কোম্পানির মধ্যে ওমিদ ফাজা কোম্পানি অন্যতম। এই প্রতিষ্ঠান চ্যালেঞ্জটি গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের 10 বছরের রোডম্যাপ এবং 7ম উন্নয়ন পরিকল্পনার অধীনে বেসরকারি খাতের অংশগ্রহণে একাধিক উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণ করা হবে। মহাকাশ শিল্পে বেসরকারি খাতের কার্যকলাপ সম্প্রসারণের জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সূত্র মেহের নিউজ, ওয়ানা, ইরান। চীনে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা, গেছেন মোদী সহ 20 বিশ্ব নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন যা বৈশ্বিক অঙ্গনে পশ্চিমা প্রভাবের পাল্টা ভারসাম্যের সূচনা করবে বলে প্রত্যাশা করছে বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার প্রতিবেশী ও বৃহত্তম বাণিজ্য অংশীদারদের চীনে পুতিনের 4 দিনের এই বিরল সফরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, চীনের সরকারের শীর্ষ কর্মকর্তারা তিয়ানজিনের বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বলেছে, চীন ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোত্তম অবস্থানে আছে এবং তা এই সম্পর্ক সবচেয়ে স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের অন্তত 20 বিশ্ব নেতা পৌঁছেছেন। 2001 সালে 6টি ইউরেশীয় দেশকে নিয়ে প্রতিষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ওই
সম্মেলন প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। গত কয়েক বছরে নিরাপত্তা কেন্দ্রিক এই জোট 10 স্থায়ী সদস্য ও 16টি সংলাপ ও পর্যবেক্ষক দেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর কার্য পরিধি নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা থেকে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাকে অন্তর্ভুক্ত করেছে। শি জিনপিং এই সম্মেলনকে কাজে লাগিয়ে আমেরিকান নেতৃত্বহীন আন্তর্জাতিক বিশ্বের রূপরেখা তুলে ধরতে চান। একই সঙ্গে ইউক্রেনে আক্রমণের কারণে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়াকে কূটনৈতিকভাবে বড় সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সূত্র রয়টার্স। পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, এখনো পর্যন্ত অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 20 লাখের বেশি মানুষ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাঞ্জাবের 3টি প্রধান নদীতে বিপজ্জনক মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে পুরো প্রদেশ জুড়ে। কাঠিয়া বলেন, এখন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আমরা 3টি বড় নদীতে ভয়াবহ স্রোত দেখছি। পাকিস্তান যখন নজিরবিহীন বন্যার সঙ্গে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি সময় মতো বন্যার আগাম সতর্কতা দেওয়ার দায়িত্ব পালন করছে না। দেশটিতে চলতি মৌসুমী বৃষ্টির শুরুর পর গত জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত 840 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। পিডিএমএ প্রধান জানান, এ পর্যন্ত 2200 গ্রাম প্লাবিত হয়েছে এবং বন্যা কবলিত এলাকা থেকে 7,50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ট্রিমো ব্যারাজেই একদিনে পানির প্রবাহ 1 লাখ কিউসেক বেড়ে 3,61,633 কিউসেক হয়েছে। এটি পাঞ্জাবের ইতিহাসের অন্যতম বৃহত্তম উদ্ধার অভিযান উল্লেখ করে কাঠিয়া বলেন, ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্রাদেশিক জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পাঞ্জাব এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। 3টি প্রধান নদী একই সঙ্গে সুপার ফ্লাডে পৌঁছেছে। তিনি জানান, শতদ্রু নদীর গান্ডা সিং ওয়ালা, খাঙ্কি ও কাদিরাবাদ এলাকায়ও পানির প্রবাহ বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুধু রাভি সেতু এলাকায় পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে প্রায় 5 লাখ কিউসেক। সূত্র জিও নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদি তামান্না নিয়ে বন্দুকের মুখে দাঁড়িয়েও ফিলিস্তিনিদের ভয় ডরহীন লড়াই, ভাইরাল ভিডিও। ইসরায়েল হবে ফালা ফালা, ধারণার চেয়েও দ্রুত আসছে ইরানের ট্রু প্রমিস 4। অত্যাধুনিক অস্ত্র সহায়তা নিয়ে প্রস্তুত চীন ও রাশিয়া। গাজায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান উড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা, রক্তাক্ত কমপক্ষে 7 হায়ানা সেনা। ইয়েমেনে হামলার পর পাল্টা হামলার ভয়ে গোপন বাংকারে মিটিং করছে ইসরায়েলি কর্মকর্তারা। হামাসের মুখপাত্র আবু ওবায়দার উপর বিমান হামলা ইসরায়েলি বাহিনীর। উত্তেজনার মধ্যে উন্নত প্রযুক্তির কাউসার স্যাটেলাইট উন্মোচন করল ইরান। চীনে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা, গেছেন মোদী সহ 20 বিশ্ব নেতা। ভারতের পানি সন্ত্রাসে ডুবছে পাকিস্তান, নিহত 33, ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।